খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শুক্রবার ৩ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মমতার ধমকের পরই অ্যাকশনে পুলিশ। মালদহে কাউন্সিলর খুনে গ্রেফতার 2। অভিষেকের সুরে সুর মেলালেন মমতা, বললেন সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না। সাত সকালে তুলকালাম কাণ্ড। মাটিগাড়ার উত্তরায়ণে ঘর থেকে উদ্ধার হলো মা ও ছেলের দেহ। রাজ্যটাই বোমা বন্দুকের কারখানায় পরিণত করেছে তৃণমূল সরকার। বিস্ফোরক লকেট। রাষ্ট্রদ্রোহিতায় যাবজ্জীবন হয়, জামিন কি করে সম্ভব? ফের খারিজ হয়ে গেল চিন্ময় কৃষ্ণের আবেদন। সিপিএম এর অনুষ্ঠানে বাংলাদেশি গায়িকা রেজওয়ানকে আমন্ত্রণ। কবে বুদ্ধি হবে? কটাক্ষ দিলীপের। আরজিকর কাণ্ডের প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক কুণালের। অভিষেক বললেন ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। আমি বোনেদের গলা টিপছিলাম। লখনৌ কাণ্ডে পুলিশকে বিবরণ যুবকের। বাংলার বাড়ি নিয়ে বিরাট খবর। বিনামূল্যে বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে কবে? বড় ঘোষণা মমতার। নীতিশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা। লালুর মন্তব্যে আবারও ডিগবাজির জল্পনা। কৌস্তব বাগচির গাড়িতে প্রাণঘাতী হামলার ছক। বেলঘরিয়া থানায় অভিযোগ বিজেপি নেতার। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই তৎপর পুলিশ। মালদহের ইংরেজ বাজারের কাউন্সিলর খুনে শুরু ধরপাকড়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিহার এবং আরেকজন ইংরেজ বাজারের বাসিন্দা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই দুজনকে গ্রেফতার করা হয় বলেই খবর। নিহত দুলাল সরকার ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার সকালে দুলালবাবু তার নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপলাইন মোড়ে তার ব্যক্তিগত গাড়ি থেকে নামেন। অভিযোগ, সেই সময় বাইকে করে আসা 4 দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে। গাড়ি থেকে নামা মাত্রই কাউন্সিলর দৌড়ে তার কারখানার উল্টো দিকে একটি দোকানে চলে যান, বাঁচার চেষ্টা করেন। দুষ্কৃতীরা ওই দোকানের ভিতরে ঢুকে যায়। কাউন্সিলরকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়। বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রোমহর্ষক ঘটনার ছবি। নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে ভর্ৎসনা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরাদ হাকিমও তড়িঘড়ি মালদহে যান। ফিরাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত করে যে দোষী তাকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি পরিবারের সঙ্গে দেখা করেছি, যেভাবে বলবে সেভাবেই দাহ হবে। এভাবে একটা তৃণমূল নেতাকে খুন করা আমরা সহ্য করব না। শার্প শুটার বা যেই থাক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, তা আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতাম না। খুনের পিছনে কে পরিকল্পনা করেছে তা আমাদের দেখতে হবে। একজন পরোপকারী জনপ্রিয় নেতার কিভাবে মৃত্যু হলো তা দেখতে হবে। যেই করে থাকুক এত সহজে ছাড় পাবে না। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে 2 অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। মনে করা হচ্ছে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। কিন্তু কে বা কারা সুপারি দিল তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের আজকের লক্ষ্য 700টি লাইক। দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান। শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সব সময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য। প্রথমে অভিষেক, পরে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফকে সুর চড়ালেন দুজনেই। আজ নবান্নে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে বিএসএফকে নিয়ে তাঁর বক্তব্য, সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না, পাহারা দেয় বিএসএফ। আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে কাজ করায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফ এর ভিতরের লোকজন অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত তো পুলিশ পাহারা দেয় না। সীমান্ত পেরিয়ে এসে কেউ কেউ অপরাধমূলক কাজ করে চলে যাচ্ছে, খুনও হয়ে যাচ্ছে। আসলে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। মালদা নদিয়া দিয়ে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। এ নিয়ে আমি বারবার কেন্দ্রকে বলেছি। এবার আমি বড় চিঠি লিখব। এরই পাশাপাশি পুলিশকেও তীব্র ভর্ৎসনা করেন তিনি। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে পুলিশের উদ্দেশ্যে বলেন, একাধিক ইস্যুতে পুলিশের ভূমিকায় আমি বেজায় ক্ষুব্ধ। জমি বেদখল থেকে সীমান্তবর্তী এলাকার ঢিলে ঢালা সুরক্ষা, সবকিছুতেই পুলিশের কার্যকলাপে আমি অসন্তুষ্ট। যে
জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব জেলার এসপিদের, আর জেলা শাসকরা বিএসএফকে সাহায্য করছেন। তাদের কেউ কেউ ঠিকমতো দায়িত্ব পালন করছে না। ঘর থেকে উদ্ধার হলো মা ও ছেলের দেহ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার উত্তরায়ণে। গোটা ঘটনায় শোরগোল সংশ্লিষ্ট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়ার উত্তরায়ণ টাউনশিপে একটি ফ্ল্যাটে ছেলে ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তিথি দাস, বয়স 40। তাদের সঙ্গে থাকতেন ওই মহিলার এক ভাইপো। বৃহস্পতিবার সকালে তিথি দাসের মেয়ে ঘুম থেকে উঠে দেখেন তার মায়ের দেহ পড়ে রয়েছে বাথরুমে এবং ভাইয়ের দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। এরপর সে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে ছুটে আসেন প্রতিবেশীরা। ছুটে আসে ওই মেয়েটির কাকাতো ভাই। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে দুজনকেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপর খবর দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাটিগাড়া থানার পুলিশ। ঘর থেকে একটি চারকোলের উনুন উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উনুনের গ্যাস থেকেই মৃত্যু হতে পারে মা ও ছেলের। তবে সবটা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ সামনে এলে পরবর্তীতে তা জানানো হবে। 2025 সাল পড়তেই 2026 সালের বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে। আগামী বিধানসভা ভোটে বাংলার মানুষের স্বপ্ন পূরণ হবে, ক্ষমতায় আসবে বিজেপি। জলপাইগুড়িতে বৃহস্পতিবার দুপুরে বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা গত বিধানসভায় 77টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি। আশা করা যায় 2026-এর বিধানসভায় মানুষের স্বপ্ন পূরণ হবে। জলপাইগুড়িতে লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান বিষয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ। জলপাইগুড়িতে বৃহস্পতিবার দুপুরে সরব হলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বললেন, দুই বাংলায় হিন্দুরা অত্যাচারিত। এ বাংলায় বিজেপির ষড়যন্ত্র বলে প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তার দল ও তিনি চুপ থাকেন। যা বলার কেন্দ্র বলে দাবি করে তা এড়িয়ে যান। লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, তৃণমূলের বুদ্ধিজীবীদের পথে নামা উচিত ছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে। সংসদীয় কেন্দ্রে সেবাশ্রয় কর্মসূচি 75 দিন ধরে চলবে মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলেন, ওদের টাকা আছে, নিজেদের সোর্স আছে, মেয়েদের সরকারটা নিজেরাই চালান। একজন সাংসদ হিসাবে 75 দিন ধরে কিভাবে করতে পারে? ডায়মন্ড হারবার করতে পারছে, অন্যান্য সাংসদদেরকে দেখা যাচ্ছে তারা কি করতে পারছে? কটাক্ষ লকেটের। মালদা শুধু নয়, রাজ্যটাই বোমা বন্দুকের কারখানায় পরিণত করেছে তৃণমূল সরকার, দাবি লকেটের। গত বিধানসভার উপনির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল খারাপ। পর্যালোচনায় বিজেপি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আলোচনায় লকেট চট্টোপাধ্যায়। আরজিকর কাণ্ডে সঞ্জয় প্রসঙ্গেও মুখ খুললেন লকেট। ফিরাদ হাকিমকে একাধিকবার আক্রমণ করে লকেট চ্যাটার্জি বলেন, বাংলাকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চাইছে। এর পাশাপাশি মালদায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় রাজ্য সরকারের উপর তীব্র সমালোচনা করেন তিনি আরও বলেন, বাংলার মাদ্রাসাগুলিতে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেগুলোর উপর নজর রাখছে না। এমনকি আল কায়দার মতো জঙ্গি সংগঠনের উত্থানের আশঙ্কাও প্রকাশ করেন তিনি। নতুন বছরেও জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে ফের তার জামিনের আর্জি খারিজ করে দিল। 1 মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। চিন্ময় কৃষ্ণের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী যুক্তি দেন, রাষ্ট্রদ্রোহিতার মামলায় যাবজ্জীবন সাজা হয়, এরপর কি করে জামিন মঞ্জুর করা সম্ভব? চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এবিপি আনন্দকে জানিয়েছেন, এবার তারা হাইকোর্টে জামিনের আবেদন করার পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি হয় চট্টগ্রাম নগর দায়রা আদালতে। 8 ঘন্টা ধরে দুপক্ষের সওয়াল জবাব শুনে জামিন আবেদন খারিজের নির্দেশ দেন বিচারক। শুনানি শেষে পুলিশের নিরাপত্তায় আদালত ছাড়েন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে সন্ন্যাসীর 11 জন আইনজীবী। বৃহস্পতিবার সকালে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি করেন দায়রা বিচারক মোহাম্মদ সৈফুল ইসলাম। চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা জানান, সন্ন্যাসী সম্পূর্ণ নির্দোষ, তাকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। এদিন সশরীরে আদালতে উপস্থিত হননি চিন্ময় কৃষ্ণ। ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে হাজিরা দেন তিনি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, জামিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের তরফে আপত্তি জানানো হয়। বলা হয়,
একটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালতে জামিন মঞ্জুর হয়নি, তবে উচ্চ আদালতে আবেদনের সুযোগ রয়েছে। এর আগে গত 26শে নভেম্বরও চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যায় চট্টগ্রাম আদালতে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়। সেই নিয়ে দীর্ঘ টানাপোড়েন অব্যাহত। দুই দেশের পারস্পরিক সম্পর্কেও তার প্রভাব পড়েছে। এদিন শুনানি চলাকালীন আদালত চত্বরে শোনা গেল ভারত বিরোধী স্লোগানও। চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি ঘিরে আজ আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আইনজীবী, কর্মকর্তা এবং কর্মচারী ছাড়া কাউকে আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। গত 5ই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়। সেই থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। সেই নিয়েই সভা সমাবেশ করছিলেন চিন্ময় কৃষ্ণ। তেমনই এক সমাবেশে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা ওড়ানোর অভিযোগ ওঠে। সেই নিয়ে 25শে অক্টোবর, 30শে অক্টোবর রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। 25শে নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আটক করা হয় তাকে, পরে তাকে গ্রেফতার করা হয়। নিউটাউনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশের সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোয় সিপিএমের বিরুদ্ধে রাজনৈতিক মহলে নিন্দার ঝড়। 17ই জানুয়ারি ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করারও কথা রেজওয়ানার। এই ঘটনায় কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। 17 থেকে 19শে জানুয়ারি নিউটাউনে বসছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকও। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সিপিএমের পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাতেরও। বাংলাদেশ ইস্যুতে সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষকে। দিলীপ ইতিমধ্যেই বাংলাদেশে পণ্য বয়কটের ডাকও দিয়েছেন। এদিকে এহেন পরিস্থিতিতে রেজওয়ানাকে পার্টির অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। তার প্রচুর ভক্ত রয়েছে এ রাজ্যেও। ভারত সরকার তাকে পুরস্কৃতও করেছে। তবু এই অবস্থায় এমন সিদ্ধান্তে বিতর্কের ঝড়। বিজেপি নেতা দিলীপ ঘোষের খোঁচা, বাংলাদেশের নাগরিকরা ভারতের বিরোধিতা করছে, গালমন্দ করছে, ওখান থেকেই শিল্পীদের আনতে হচ্ছে কেন? এখানে কি শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে। এত পীড়িত দেখানো ঠিক নয়। ইতিমধ্যেই অবশ্য বাংলাদেশ কাণ্ডে দলের অবস্থান নিয়ে সিপিএমের অন্দরেও উঠছে প্রশ্ন। পার্টির এরিয়া থেকে জেলা সম্মেলনে প্রশ্ন উঠছে, বাংলাদেশ নিয়ে পার্টি কেন বেশি তৎপর নয়? ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের আত্মীয় পরিজন এপার বাংলায় বহু রয়েছেন। কাজেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সিপিএম কম সরব। এপার বাংলায় সেই সমস্ত বাসিন্দার কাছে সিপিএম সম্পর্কে ভুল ধারণা যেতে পারে। এসবের মধ্যেই রেজওয়ানাকে আমন্ত্রণ নিয়ে সিপিএম কার্যত কি বার্তা দিতে চাইছে তা নিয়েও অবশ্য প্রশ্ন দেখা দিয়েছে পার্টির নিচু তলায়। এ প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে। সেই পরিস্থিতিতে আমরা মনে করি ঐক্য বজায় থাক। উল্লেখ্য, মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধনী সন্ধ্যায় রেজওয়ানার অনুষ্ঠান বাতিলের দাবি উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। রেজওয়ানার নাম প্রচার আসতেই আপত্তি তুলেছিল মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ নামে একটি ফেসবুক গ্রুপের সদস্যের একাংশ। পাশাপাশি ফেসবুক পোস্টের মাধ্যমেই মধ্যমগ্রাম পুরসভার কাছে বাংলাদেশের শিল্পীর অনুষ্ঠান বাতিল করার আবেদনও জানায় তারা। শেষমেশ রেজওয়ানার সঙ্গীতানুষ্ঠান বাতিল হয়। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে গর্জে উঠেছিল বিনোদন মহলের একাংশ, যারা অনেকেই আবার নিশানা করেছিলেন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে। ঘটনার কিনারা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার লাগাতার সমালোচনা করেছিলেন একটা বড় অংশই। বর্ষবরণের মরশুমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁদের বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গত সোমবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে সেই বার্তাই দেন তিনি। লিখেছিলেন, 3 মাস আগে চটিচাটা সরকার ফেলে দেব, বাংলাদেশের মতো পালাবে বলা শিল্পীদের আর যাই হোক, এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না। ওরা ডাকলেই আসবেন, কিন্তু ওই কয়েকজনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন। তা নিয়ে সমালোচনা কম হয়নি। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থেকে অভিষেক বলেন, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কখন গাওয়াবে, কে গান গাইবে, আমি জোর করে কারোর ওপর চাপাতে চাই না। আমি কোথা দিয়ে হাঁটবো চলবো সেটা আমার সিদ্ধান্ত। স্বাধীনতা সকলের আছে। পার্টির তরফে কেউ বলেছে, কোনো নোটিশ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি
সাধারণ সম্পাদক হয়ে কিছু বলেছি, যদিও অভিষেক কারোর নাম উল্লেখ করেননি। তবে তার মন্তব্য যে এই বিষয় তা স্পষ্ট। এর আগে আরজি কর ইস্যুতে মহিলাদের রাত দখল অভিযানেও সমর্থন জানিয়েছিলেন অভিষেক। এদিনও বললেন, 14ই আগস্ট যারা রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক বা না করুক, আমি সাধুবাদ জানিয়েছিলাম। আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে। এদিন সকালে অভিষেকের এই বক্তব্যের পর সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ নিজের বক্তব্যে অনড় রইলেন। জানালেন, আরজি করের সময় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করা শিল্পীদের বয়কট করা নিয়ে তিনি যা মনে করেছেন তাই বলেছেন। তবে এও জানান, এ বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই চূড়ান্ত, তা সকলে মেনে চলবেন। 4 বোনকেই হত্যা করেছেন বাবা। লখনৌ কাণ্ডে পুলিশকে এমনটাই জানিয়েছেন মূল অভিযুক্ত। তিনি মা এবং 4 বোনকে লখনৌয়ের একটি হোটেলের ঘরে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। জানিয়েছিলেন, পরিবারের সদস্যদের সম্মান রক্ষার জন্যই তাদের খুন করেছেন। বৃহস্পতিবার যুবক দাবি করেছেন, এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন তার বাবা। স্ত্রী এবং 4 কন্যাকে খুনে তারও ভূমিকা ছিল। যুবকের বয়ানের ভিত্তিতে তার বাবার বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ। তবে তিনি পলাতক। বর্ষবরণের রাতে আগ্রা থেকে লখনৌয়ে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন 24 বছরের আরসাদ। মা এবং 4 বোন ছিলেন তার সঙ্গে। হোটেলের ঘরে খাওয়া দাওয়ার পরেই 5 জনকে খুন করেন তিনি। পুলিশকে যুবক জানিয়েছেন, গলা টিপে মা এবং বোনেদের তিনি খুন করেছেন। তবে ওই কাজে তাকে সাহায্য করেছেন তার বাবাও। যুবকের স্বীকারোক্তি, আরসাদ জানান, তারা আগ্রার বাসিন্দা, লখনৌতে ঘুরতে এসেছিলেন। একটি সম্পত্তি নিয়ে তাদের সঙ্গে এক প্রতিবেশীর ঝামেলা চলছিল। ওই প্রতিবেশীর হাত থেকে মা এবং বোনেদের বাঁচাতে বাবার সঙ্গে মিলে 5 জনকে খুনের পরিকল্পনা করেন যুবক। অভিযোগ, ওই প্রতিবেশী সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি যুবকের 4 বোনকে পাচারের ছকও কষেছিলেন বলে অভিযোগ। যুবক আরও জানিয়েছেন, মা এবং 4 বোনের গলা টিপে ধরেছিলেন তিনি। শ্বাসরুদ্ধ করে তাদের হত্যা করেছেন। সেই সময় পাশে বসেছিলেন তার বাবা। তারপরে চুপ করে বসে একটু একটু করে তাদের মরতে দেখেছিলেন। সেই ঘটনার ভিডিও রেকর্ডও করেছেন বলে যুবক পুলিশকে জানিয়েছেন। তাই বাবার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বাংলার বাড়ি নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিনামূল্যে বাড়ি বানানোর প্রকল্পের এই টাকার প্রথম কিস্তি পেতে শুরু করেছেন উপভোক্তারা। রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হয়েছে 12 লক্ষ বাড়ির টাকা। কিন্তু সেই টাকা কি আদৌ পেয়েছেন সবাই? শুরু কি হয়েছে কাজ? প্রশাসনিক কর্তাদের এমন সরাসরি প্রশ্ন খোদ মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, দেখুন তো কাজ শুরু হয়েছে নাকি। এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে, এই টাকা যেন অন্য কোনো খাতে না যায়। একই সঙ্গে মমতা জানান, মে মাসের মধ্যে টাকার দ্বিতীয় কিস্তিটা পাবেন উপভোক্তারা। মমতা আরও জানান, আরও যে 16 লক্ষ আছে তাদের মে মাসে 60,000 টাকা দেব, এরপর ডিসেম্বরে 60,000 দেব, বাদবাকিটা মার্চের মধ্যে দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে প্রশাসনিক বৈঠকে মমতার হুঁশিয়ারি, পিএইচই, পিডব্লিউডি, সেচ ও পঞ্চায়েতের যত কাজ হবে আমাদের শ্রমিক দিয়ে করতে হবে, আমাদের 100 দিনের শ্রমিকদের দিয়েই করতে হবে। জল স্বপ্ন প্রকল্পের ডিসেম্বর 2025-এর মধ্যে দিয়ে শেষ করতে হবে। আমি কোনো কথা শুনবো না। বাংলার বাড়ি নিয়ে যাতে কোনো অভিযোগ উঠতে না পারে তার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষা। এই নিয়েও বিশদে আবার দেখার কথা প্রশাসনিক কর্তাদের স্মরণ করিয়ে দিয়েছেন মমতা। এক্ষেত্রে টাকা বন্টনে কোনো রকম অনিয়ম যে রেয়াত করা হবে না সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে সে কথা জানিয়ে মমতা আগেই বলেছেন, যদি কেউ উপভোক্তাদের কাছ থেকে টাকা চায় বাড়ি তৈরি করতে গেলে কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধে একেবারে এফআইআর দায়ের করতে হবে। নিন্দুকরা তাকে ডিগবাজি কুমার সম্বোধন করেন। আবারও সেই সম্বোধনকে সত্যি করবেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতিশ কুমার। বৃহস্পতিবার জোট বদলের জল্পনা উস্কে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ। এদিন তিনি বলেন, নীতিশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা। চলতি বছরে বিহারে বিধানসভা ভোট। তার আগে বৃহস্পতিবার সকালে লালু মন্তব্য করেন, বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার দরজা নীতিশের জন্য সব সময় খোলা রয়েছে। যদিও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রকাশ্যে ক্ষুব্ধ হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনারা কি বলতে চাইছেন গত 1 দশকে লালুর জনতা দলের সঙ্গে 2 বার জোট বাঁধেন নীতিশ? লালুর এদিনের মন্তব্য নিয়ে তেজস্বী যাদবের বক্তব্য, উনি আর কি বা বলতে পারতেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন আরজেডির বর্ষিয়ান নেতা। তেজস্বী যোগ করেন, নতুন বছর নীতিশ কুমার এনডিএ সরকারের পতনের সাক্ষী হবে। প্রসঙ্গত, বিহারের রাজনীতির দুনিয়ায়
দুই ব্যক্তিত্ব লালু নীতিশের ভালো মন্দের সম্পর্ক বহুকালের। দুজনেই প্রয়াত জয়প্রকাশ নারায়ণের ভাব শিষ্য। 70 দশকে ইন্দিরা গান্ধী বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন দুজনে। জরুরি অবস্থার সময় কারাবন্দীও হন তিনি। পরবর্তীকালে বিহারের রাজনীতির অন্যতম দুই চরিত্র হয়ে ওঠেন। 1994 সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের চির ধরে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।